তার কাছে ভালোবাসা হলো তুচ্ছ, আর নিজেকে ভালো রাখা হলো মুখ্য। উৎস থেমে একটা দীর্ঘশ্বাস ফেলল, নিতুর দিকে তাকিয়ে বলল, বিলাসিতা আর প্রতিপত্তির লোভ মানুষকে অমানুষ বানিয়ে দেয়। সাথে যদি থাকে স্বামীর সাথে দূরত্ব, তাহলে তো কোনো কথাই নেই। আমি যখন জবে থাকতাম তখন ধীরে ধীরে আমাদের মনের দূরত্বটাও বাড়ে। একদিন আমার বন্ধু কল করে বলল জুইকে একটা লোকের সাথে রেস্টুরেন্টে দেখা গিয়েছে। ভাবলাম হয়তো পরিচিত বা বন্ধু হবে। তাকে সেটা ভেবেই জিজ্ঞেস করেছিলাম, সে উত্তরে তাই জানিয়েছিল। আমার না কখনো ওকে সন্দেহ হয়নি। ভেবেছিলাম পছন্দ করে, ভালোবেসে যাকে বিয়ে করেছি সে কখনো ঠকাবে না। আমার ভাবনাটাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে এক ব্যক্তির সাথে সম্পর্কে জড়ালো সে। আমার উপর কোনো একটা কিছুর দোষ তো দিতে হবে, তাই কিছুদিন আগে থেকে তার চাহিদা বাড়িয়ে দেয়। আমার বেতন তো কম ছিল না। আমিও একমাত্র স্ত্রী ভেবেই সব ইচ্ছে পূরণ করতে থাকি। আসল কথা কি জানো, যখন দেখার বা ধরার কেউ থাকে না, তখন শয়তান তার লোমকূপ দিয়ে ভেতরে প্রবেশ করে অপরাধ করায়। দূরত্ব বাড়লে ভালোবাসা, সমাজ সব ভুলে কেউ কেউ নতুন কারো সাথে সম্পর্কে জড়ায়। তাকে সব কিছুতে ছাড় দেয়, সেটারই সুযোগ নিয়েছিল সে। আমার বলতেও বাধে, জয়ী পরকীয়ায় জড়িয়েছিল। প্রবাসী বা সেনাবাহিনী প্রায় কয়েক ধরনের জবে এমন হয় বলে জুয়ের সাথে ডিভোর্সের সময় ভেবেছিলাম জবটাই ছেড়ে দেব। তারপর ভাবলাম জব তো আমি শুধু আমার জন্য করিনি, তার জন্যও করেছিলাম। ভবিষ্যতে দুজন ভালো থাকবো বলেই করেছিলাম। আর সে আমার সাথে কি করলো? তুমি তার কথা আমাকে আর কখনো জিজ্ঞেস করো না ঋতু। তার প্রতি, তার চাওয়ার প্রতি অসম্মান আমার নেই, কিন্তু কিঞ্চিত পরিমাণ ভালোবাসাও নেই। সে তার চাহিদা মানুষ নিয়ে ভালো থাকুক। আমার এখন তুমি আছো, আছো না? নিতু মূলত জুঁইয়ের ব্যাপারে টুকটাক জানতে চেয়েছিল উৎসের কাছে। সে জানায় সে এত তিক্ততা মিশে থাকবে কে জানতো। নিতু উৎসের দিকে তাকিয়ে বলল, 11 বছরের বেশি শুধু তোমার জন্য অপেক্ষা করেছি। এর চেয়ে বেশি তো আর কখনো অপেক্ষা করতে হবে না। তুমি বাড়ি ফিরলে আমার কাছেই ফিরবে, আর তোমার ফেরাগুলো হবে নতুন করে, নতুনভাবে তোমাকে পাওয়া। নিতুর দিকে তাকিয়ে কফিতে চুমুক দিল উৎস, মৃদু গলায় বলল, কেউ আমাকে এভাবেও ভালোবাসে ভাবতে অসম্ভব ব্যাপার মনে হয়। একটা মুহূর্তের জন্যও ভাবতে পারিনি আমার সাথে এমন হবে। জীবনটা হলো না হয় একটু সিনেমাটিক, স্বাভাবিকের চেয়ে একটু অস্বাভাবিক হলে মন্দ কি? উৎস ঘড়িতে সময় দেখল। বেশ কিছুক্ষণ আগে তারা দুজনে বের হয়েছে। রেস্টুরেন্টে বসার আগে নিতুকে বন্যাকে কল করেছিল। মূলত উৎস আগামীকাল সন্ধ্যের মধ্যেই জবের উদ্দেশ্যে চলে যাবে, তাই দুজনে একসাথে বন্যার সাথে মিট করতে চাইছিল। বন্যার সাথে দেখা করে তাড়াতাড়ি দুজনে আবার বাসায় ফিরতে হবে। নিতু উৎসকে ঘড়ি দেখতে দেখে বলল, কয়টা বাজলো? একটু পর মাগরিবের আজান দেবে। কখন আসবে তোমার বান্ধবী? নিতুকে চিন্তিত দেখালো। কি জানি, আর একবার কল দিই, কি বলো? দিয়ে দেখো। উৎসের অনুমতি পেয়ে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে বন্যাকে কল দিল নিতু। কল কেটে দিল বন্যা। নিতু ঠোঁট উল্টে ফোন স্ক্রিনে তাকিয়ে বলল, কেটে দিল। তাহলে হয়তো চলে এসেছে। হতে পারে। উৎস কফির মগটা সরিয়ে রেখে বলল। নিজের ক্যারিয়ার, কাজ এসব নিয়ে কি ভাবছো? নিতু ভাবুক দৃষ্টিতে অন্য দিকে তাকালো। সে আসলে এই ব্যাপারে আর কিছুই ভাবেনি। নিতুকে চুপ থাকতে দেখে উৎস বলল, তোমার কাজে আমার বাধা নেই। তুমি যদি কাজ করতে চাও তবে করবে। অলস বসে না থেকে কাজের মধ্যে থাকলে ভালোও লাগবে। নিতু বলল, ভালো ভালো কিছু কাজ পেলে তবেই করব। দুজনের কথার মাঝে বন্যা এসে উপস্থিত হলো। দুজনকে একসাথে দেখে হেসে ফাঁকা চেয়ারটা টেনে বসতে বসে বলল, দুইজন একসাথে? আমি তো ভাবিনি যে একসাথে দুজনকে দেখতে পারবো। নিতু হেসে বলল, দুজনকে একসাথে করতে তোর এত এত বাণী, আর দুজনকে একসাথে দেখবি না? দেখতেই হবে। অবশ্যই দেখতে চেয়েছিলাম, আর দেখেও নিলাম। বলেই উৎসর সাথে টুকটাক কথা বলা শুরু করলো বন্যা। খাবার অর্ডার দেওয়া হলো। খাওয়া দাওয়া ব্যতীত তিনজনের দারুণ সময় কাটলো। বন্যা অনুভব করলো দুজনকে একসাথে দেখে তার শান্তি শান্তি লাগছে। সামনে বসা এই মেয়েটাকে সে গত কয়েক বছরে
কম ছেলে খুঁজে দেয়নি বিয়ে করার জন্য। কাউকেই সে পছন্দ করে, আবার কারোর সাথে দেখা বা কথা অবধিও চায়নি। সেই উৎসকে নিয়ে তার কত আফসোস ছিল। আর এখন দুজনে এই কয়েকদিনেই নিজেদের কত আপন করে নিয়েছে। এদের দেখে বোঝারই উপায় নেই, মাত্র কদিন আগে বিচ্ছেদের খেলায় মত্ত ছিল দুজনে। অভিমান মানুষকে হিংস্র, আর ভালোবাসা মানুষকে হয়তো সত্যি অন্ধ বানিয়ে দেয়। বন্যা মনে মনে বলে উঠল, ভালোবাসায় সারা জীবন একসাথে বেঁচে থাক দুজনে। আজ রাতে উৎসের রান্না করার কথা। দুজনে বাসায় ফেরার পর উৎস ঠিক করলো আজ রাতে সে বিরিয়ানি রান্না করবে। নিতু ফরিনা বেগমের থেকে শুনে এসে জানালো তারা দুজনে বিরিয়ানি নয়, মাংস খিচুড়ি খাবে। এদিকে উৎস বিরিয়ানি ছাড়া অন্য কিছু রান্না করতে নারাজ। আমরা যেহেতু খাবো, সুতরাং তোমাকে আমাদের পছন্দ মতো খাবার রান্না করতে হবে, এই কথাই শেষ কথা। বলে দুই পা তুলে বিছানার উপর বসলো নিতু। উৎস দু হাত বুকে চেপে নিতুর পাশে বসে বলল, আমাকে আমার পছন্দ মতো রান্না করতে না দিলে আমি কিছুই রান্না করব না। ফোনটা হাতে নেব, অনলাইনে খিচুড়ি আর মাংস অর্ডার করব। আধ ঘন্টার মধ্যে বাসায় দিয়ে যাবে। আমার হাতের বিরিয়ানি আর খাওয়া হবে না। নিতু উৎসের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। দুই হাত দিয়ে উঁচিয়ে উৎসকে শান্ত করার প্রচেষ্টায় বলে উঠল, প্লিজ উত্তেজিত হবেন না। নিতুর কথায় ভ্রু কুঁচকে তাকালো উৎস। ঠোঁট টিপে হাসি আটকে বলল, আপনি আমাকে উত্তেজিত করছেন? নিতু উঠে দাঁড়ালো, কোমরে দুই হাত দিয়ে শুধালো, এর দায় আসলে কার? নিতু ছাড়া আর কার? শাস্তি কি হবে? আপনাকে আমার মনের আয়না ঘরে যাবজ্জীবন কারাভোগ করতে হবে। বলে নিতুর দিকে এগোতে থাকলো উৎস। নিতু পিছিয়ে গেল খানিকটা, চোখ টিপে বলে উঠল, মুরব্বি মুরব্বি। উৎস এক ঝটকায় নিতুকে বুকের সাথে মিশিয়ে নিল। অনামিকার সাহায্যে মুখটা তুলে বলল, ইটস মাই টার্ন নাও। নিতু ঠেলে উৎসকে সরিয়ে দিয়ে মুচকি হেসে বলে উঠল, নাটক কম করো প্রিয়, জলদি গিয়ে বিরিয়ানি রান্না করো। উৎস নিতুর চোখে চোখ রেখে বলল, একটা চুমু দিয়ে দাও, এনার্জি এলেই রান্নাঘরে চলে যাব। আগে রান্না করে খাওয়াও, আমার এনার্জি এলেই চুমু দিয়ে দিব। বলেই হেসে উঠল নিতু। উৎস অসহায়ের মতো মুখ করে বলল, ভাগ্য করে বর পেয়েছিলে একটা। নিতু চমকিত হয়ে বলে উঠল, ভাগ্য করে কি কেউ 4-5টা এমন জামাই চায় নাকি? এটাকেই দেখো সামলাতে পারো কি না। বলে নিতুর গলায় মুখ ডুবালো উৎস। নিতু তড়িৎ চোখ বন্ধ করে নিল। ওভাবেই বলে উঠল, আদর নয়, এখন বিরিয়ানি খাওয়ার মুড আমার। নিতুর ঘুম ভাঙল ভোর হতেই। মাত্র চারদিকে আলো ফুটতে শুরু করেছে। দূর দূরান্তে পাখির ডাক শোনা যাচ্ছে। চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রইল সে। হঠাৎ মনে পড়ল আজকেই বিকেলে উৎসের চলে যেতে হবে। ব্যাগে গোছগাছ করা হয়নি, তার জন্য কিছু খাবার বানানো যায়নি যেগুলো সে গাড়িতে বসে রাস্তায় খেতে পারে। নিতু দেশের বাহিরে একা একা থাকার দরুন দেশি বিদেশি অনেক রান্নাই শিখেছে, শিখতে হয়েছে এবং নিচে নিচে রান্না করে খেতেও হয়েছে। বাহিরের দেশগুলোতে বাংলাদেশের মতো হেল্পিং হ্যান্ডের এত সুযোগ সুবিধা নেই। সেখানে নিচের কাজগুলো নিজেকেই করতে হয়, ঘর বাহির নিজেকেই সামলাতে হয়। এখন আগে থেকেই উৎসের জন্য কিছু করতে হবে ভেবে চোখ মেলে তাকালো নিতু। উৎসের দিকে পাশ ফিরে শুয়েছিল সে। চোখ মেলে তাকাতে উৎসের দিকে চোখ গেল তার। উৎসকে এ সময় নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ অবাক হলো। আশেপাশে একটু তাকিয়ে দেখার চেষ্টা করলো। ভেতর থেকে বাহিরে হালকা আলো বোঝা যাচ্ছে, তবে এখনো অন্ধকার। উৎসের দিকে ফিরে তাকালো সে। ঘুম ভাঙলো কখন তোমার? উৎস মৃদু গলায় বলল, ঘুমালাম কখন? ঘুমাওনি? কিন্তু কেন? ঘুমিয়ে রাত পার করলে তোমাকে দেখবো কখন? মুচকি হাসলো নিতু। উৎসের দিকে কিছুটা এগিয়ে এসে বুকে মুখ গোছালো। এজন্যই বুঝি পাশের টেবিলের ল্যাম্পটা জ্বালানো? উৎস নিতুর মাথায় চুমু খেলো, চকিতে বলে উঠল, অন্ধকারে বউকে দেখবো কিভাবে?
রাতেই কেন দেখতে হবে? দিনের আলো আছে কি করতে? এর পরের রাতগুলো তো ঘুমিয়েই কাটিয়ে দেব। আজ না হয় আমার বিকেল ফুলকে দেখেই কাটালাম। নিতু উৎসের বুক থেকে মাথা তুলে মুখটা বালিশে সরিয়ে নিল। উৎসের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আমাদের আরও কিছু সময় একসাথে থাকা হলো না কেন? আরও আগে সব কিছু কেন ঠিক হলো না? আমি এতদিন কিভাবে থাকবো? এই বিছানা ঘরে আসলেই তো ফাঁকা ফাঁকা লাগবে, ঘুম হবে না আমার। নিতু ফের বলে উঠল, এখন মনে হয় তুমি সব সময় আমার সাথে থাকলেও মনে হবে সময় খুব অল্প ছিল। উৎস একটা দীর্ঘশ্বাস ফেলল। নিতুকে ছেড়ে যেতে তো তারও ইচ্ছে করছে না। রাত্রের প্রথম রাত্রে বিভিন্ন অফিসিয়াল কাজে কাটাতে হয়েছে তার। মাঝে মাঝে নিতুকে সময় দিয়েছে। নিতু ঘুমানোর অনেকক্ষণ পর নিচের কাজ শেষ করে শুয়েছিল নিচেও। ঘুম আসেনি চোখের তারায়। কতক্ষণ এপাশ ওপাশ ফিরে বুঝতে পারলো আজ হয়তো ঘুম আসবে না। টেবিল ল্যাম্পটা অন করে নিতোর দিকে তাকাতেই চোখটা আটকে গিয়েছিল। এই মুখটার দিকে তাকিয়ে পুনরায় দীর্ঘ ছুটির পর কাছে ফেরার উচ্ছ্বাস সে আর পায়নি। কাজ ছাড়া অন্য কোনো সম্পর্কের টান সে গত কয়েক বছরে পায়নি। অথচ এই একটা মানুষ তার সব কিছুর প্রতি আগ্রহ শেষ করে দিয়েছে। উৎসর ইচ্ছে করলো সব কিছু থেকে ছুটি নিয়ে ইতি টেনে এই মানুষটার কাছে থেকে যেতে। উৎসর নীরবতা ভঙ্গ হলো। বিছানা থেকে উঠে বসে বলল, বের হবে? এখন হ্যাঁ, নীল শাড়ি আছে? আছে। উৎস ফোন স্ক্রিনে সময় দেখলো। পরক্ষণে নিতুকে বলে উঠল, নীল শাড়ি, কানে ঝুমকো, চোখে গাঢ় কাজল দিয়ে তৈরি হয় নাও। আমি বাইকটা বের করি, দুজনে ঘুরে আসি চলো। সূর্যের আলো ফুটতে বেশ দেরি। আমার চেনা একটা টঙের দোকান আছে, দারুণ মালাই চা পাওয়া যায়। নিতুও উঠে বসলো। মুখ গোমরা করে বলল, আমার বানানো চা এখন ভালো লাগে না? উৎস হেসে নিতুর গাল টেনে বলল, চায়ের সাথে একটা চাওয়ালিকেও অসম্ভব ভালো লাগে, একদম বুকের ভেতরে ঢুকিয়ে রাখার মতো ভালো লাগে। নিতুর আবারও মন খারাপ হলো। মুখ নিচু করে বলল, বুকে না রেখে এখানে ফেলেই তো চলে যাচ্ছ। যাব না? তুমি বললে জবটাও ছেড়ে দিতে পারি। সারাদিন বইয়ের আঁচলের তলায় থাকবো আর এই মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবো। ঢং করতে হবে না। আমার ভালোবাসাকে তোমার ঢং মনে হচ্ছে? নিতু কিছুক্ষণ উৎসের দিকে চেয়ে রইল। চাপা স্বরে বলল, তোমার এই কয়েকদিনের এত ভালোবাসা যে আমাকে মাসের পর মাস কাঁদাবে। তোমাকে না পেয়ে বছরের পর বছর একা তো থেকেছি, কিন্তু তোমাকে এভাবে পেয়ে মাসগুলো যে তোমাকে ছেড়ে থাকতে আমার দম বন্ধ হয়ে আসবে। উৎস বলল, হুম, একদম মন খারাপ না। আমি খুব চেষ্টা করব তাড়াতাড়ি ফেরার। আজ সারাদিন মন খারাপ না, প্লিজ। চলো তৈরি হও, দেরি হয়ে যাচ্ছে। আজকের দিনটা আমরা দুজনে একসাথে একটু ভালো থাকি। আজকের দিনটা আমার ভালো কাটুক তোমার সাথে। আজকের ভালো থাকার কারণটা তুমি হও। দুপুরের রান্না শেষ করে তিনজন একসাথে খাওয়া শেষ করলো। ফরিনা বেগম খাওয়া দাওয়া শেষ করে নিচের রুমে গেলেন। নিতু নিজেও উৎসকে রুমে পাঠিয়ে উৎসের জন্য বানানো কিছু খাবার নিয়ে রুমে এলো। সারা সকাল দুজন এখানে ওখানে ঘুরছে। নিতু উৎসের কথা মতো আলমারিতে যত্নে রাখা নীল শাড়িটা পরেছিল। উৎসের পছন্দসই সাজও সেজেছিল। দুজনে আজ যেন সব ভুলে ছন্নছাড়া হয়ে ঘুরে বেরিয়েছে। বাসায় যেন ফিরে তাড়াহুড়ো করে নাস্তা বানাতে যেতে না হয়, তাই নাস্তা নিয়েই বাড়ি ফিরেছিল দুজনে। ধীরে সুস্থে নিত উৎসের জন্য পছন্দের খাবারগুলো রান্না করেছিল দুপুরে। এরপর আবার কবে উৎস বাসায় ফিরবে, কবে এমন আয়োজন করতে পারবে কে জানে। উৎসের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র এবং জামা কাপড় নিজ হাতে গুছিয়ে দিল নিতু। উৎস হাতে হাতে নিতুকে সাহায্য করলো। সব কাজ যখন মোটামুটি শেষ, তখন নিতু বিছানায় ধপ করে বসে পড়ল। উৎসের দিকে তাকিয়ে বলল, আর কিছু বাকি আছে কিনা দেখো, থাকলে দিয়ে দিচ্ছি। উৎস ব্যাগটা বিছানা থেকে নামিয়ে নিচে রেখে নিচে গিয়ে নিতুর পাশে বসলো। বলল, আছে তো, বউটা বাকি আছে, তাকে নিয়ে গেলে ভালো হতো।
কিন্তু বউ তো যেতে পারছে না সাহেব। সেটাই দুঃখের বিষয়। উৎস ঘড়িতে সময় দেখলো, সময় থেমে নেই, চলেছে নিজ গতিতে। আর এখন সময় কানে কানে